শিল্পায়নকে বাংলাদেশে রান করবেন কোনো সমস্যা নেই, কিন্তু সেটিকে হতে হবে বাংলাদেশের কৃষিক্ষেত্রের কোনো ধরনের কোনো ক্ষতি না করে। প্রধানমন্ত্রীকে বলতে চাচ্ছি, এই যে অদক্ষ লোক, এর দ্বারা কি আপনি নিজের ব্যর্থতাকে স্বীকার করছেন না? আপনি একজন সরকার দলীয় যেখানে নেতা, সেখানে আপনার সরকারের দেশের জন্য যেটা প্রথম করা উচিত সেটা হচ্ছে আপনার এই জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা। এই যে আমরা বলি গেলাম যে কৃষকদের উপর আমাদের একটা দায়বদ্ধতা আছে, কারণ মাননীয় স্পিকার, তাদের একটা বিরাট অংশ মাননীয় স্পিকার কৃষিকাজের সাথে জড়িত এবং এদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। এবং এই ব্যর্থতা যদি আমাদের হয় তাহলে মাননীয় স্পিকার, বিরোধী দলের কাছে আমার একটি প্রশ্ন, যে আপনারা কি শিল্প কারখানা স্থাপন করে তাদেরকে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে পেরেছেন, নাকি এই ব্যর্থতা দূর করতে পেরেছেন? শিল্প নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে আপনারা শিল্পের করবেন, সেখানে কিন্তু আপনি আমাদের কৃষিকে নিয়ে, মানে কৃষি কোনোভাবে হুমকির মুখে পড়তে পারবে না। আমাদের সরকার দলীয়কে ধন্যবাদ যে তারা তাদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন। আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর আন্তঃশাখা বিতর্ক প্রতিযোগিতায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আছি মোহাম্মদ আশিকুর রহমান, আজকের এই বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হিসেবে। আজকে যে দুটি দল আজকে বিতর্কে অংশগ্রহণ করতে যাচ্ছে, সেই দুটি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। একটি হলো ঢাকা কলেজ, আর একটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবেন ঢাকা কলেজ এবং বিরোধী দল হিসেবে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা বশেমুর বিপ্লবী শাখা। আজকে আমাদের বিতর্কের বিষয় শিল্পায়ন কৃষিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সরাসরি চলে যাচ্ছে আমাদের আজকের দুই দলের বিতার্কিকদের সাথে পরিচিত হয়ে নেওয়ার জন্য। ঢাকা কলেজ শাখার আজকের এই বিতর্কের দলীয় নেতা তথা সংসদের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন মোহাম্মদ খসরু, এবং মাননীয় মন্ত্রী হিসেবে থাকবেন সৈয়দুর রহমান, এবং মাননীয় সাংসদ হিসেবে থাকবেন মোহাম্মদ সিরাজুল হুসাইন। এবং বশেমুর বিপ্লবী শাখা থেকে তারা প্রতিনিধিত্ব করবেন বিরোধী দলীয় নেতা হিসেবে থাকছেন সেলিম রেজা, এবং বিরোধী দলীয় উপনেতা হিসেবে থাকছেন সাদিয়া হক ঋতু, এবং বিরোধী দলীয় সাংসদ হিসেবে থাকছেন তানভীর আহমেদ তালুকদার। বিতর্কটি সংসদীয় পদ্ধতিতে হবে। দুটি দলের জন্যই অনেক অনেক শুভকামনা থাকছে। আমরা আর কথা না বাড়িয়ে প্রথমেই আহ্বান করছি ঢাকা কলেজ শাখার তথা আজকের এই বিতর্কের মাননীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ খসরুকে। মোহাম্মদ খসরু, আপনার আজকে এই বিতর্কের প্রস্তাব উত্থাপন এবং আপনার বক্তব্য প্রদান করবেন। মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী হিসেবে আজকে যে জনগুরুত্বপূর্ণ প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি সেটি এরকম যে শিল্পায়ন কৃষিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। স্যার, এই বিতর্ককে আমরা চরিত্রায়ন করতে যাচ্ছি। শিল্পায়ন বলতে আমরা বোঝাবো সম্ভব কিংবা সম্ভব না এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে কলকারখানার প্রতি বাংলাদেশের মানুষের কিংবা কলকারখানার মালিকদের অতিরঞ্জিত আকৃষ্ট হওয়া। আমরা কৃষি বলতে বোঝাবো এমন একটি অংশ যেটির উপরে আপনার বাংলাদেশের অধিকাংশ এবং বড় একটি অংশের মানুষ নির্ভরশীল। হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলতে আমরা বোঝাবো এই কৃষিকে অতিরঞ্জিত ব্যাপার স্যাপারগুলোতে আকৃষ্ট হওয়ার ফলে যেটিকে একদম নিঃশেষ করে ফেলছে কতিপয় কিছু মানুষজন। স্যার, এই বিতর্কে একটি প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ণ। আমরা কম বেশি রোকেয়া সাখাওয়াত হোসেনের চাষার দুঃখ প্রবন্ধটি হয়তো পড়ে থাকবো। আমরা দেখেছি সে প্রবন্ধে অনেক সময়কাল আগেই তিনি বলে রেখেছেন আমরা আলটিমেটলি পরনে কি পড়ছি কিংবা না পড়ছি সেটি আমাদের কোনো ধারণার মধ্যে নেই, কিন্তু আমরা আলটিমেটলি রূপচর্চা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। স্যার, বাঙালির অতিরঞ্জিত কোনো কিছুর প্রতি বেশি আকৃষ্ট হওয়ার একটি প্রবণতা রয়েছে, এটি ওপেন সিক্রেট এবং প্রত্যেকটি মানুষ সেটি জানে। কোনো একটি ব্যাপার সম্ভব কি সম্ভব না এই জিনিসটাকে আপনি ডোন্ট কেয়ার একটা ভাব দেখিয়ে সেটির মধ্যে এগিয়ে চলাটা সবচেয়ে বড় একটি বোকামির ফল। স্যার, এই বিতর্কে বিরোধী দলকে একটি কন্ডিশন মেইনটেইন করতে হবে, সেটি হচ্ছে আপনারা শিল্পায়ন নিয়ে যে কোনো ধরনের কথা বলতে পারেন, আমরা শিল্পায়নের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কথা বলবো না। আমরা শুধুমাত্র সেটির বিরুদ্ধে কথা বলবো যখন আপনার শিল্পায়নের ফলে বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা কৃষি ক্ষেত্রটা হারিয়ে যাচ্ছে। সো বিরোধী দলকে এই কন্ডিশন ফুলফিল করতে হবে এই বিতর্কটি জিততে হলে। সেটি হচ্ছে
শিল্পায়নকে বাংলাদেশে রান করবেন কোনো সমস্যা নেই, কিন্তু সেটিকে হতে হবে বাংলাদেশের কৃষিক্ষেত্রের কোনো ধরনের কোনো ক্ষতি না করে। অর্থাৎ আপনাকে সমান সমান ভাবে চলতে হবে। আপনার শিল্পায়নকে অতিরঞ্জিত করার ফলে যদি কিনা বাংলাদেশের কৃষিক্ষেত্রের ন্যূনতম কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা বিতর্কে জিততে পারবেন না। স্যার, এই বিতর্কে আমরা আপনাকে কয়েকটি স্টেক দেখাবো। নাম্বার 1, আপনার দেশে বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, অর্থাৎ এই সংসদ বলতে যেহেতু আমরা বাংলাদেশের সংসদ বলতে বোঝাচ্ছি, সেই ক্ষেত্র থেকে আপনার দেশে আবাদি জমির পরিমাণ অনেক কম, আপনার দেশে জনসংখ্যার আধিক্য অনেক বেশি এবং আপনার দেশে অদক্ষ কর্মী অনেক বেশি। আপনাকে বুঝতে হবে আমরা কেন আজকে কৃষি হুমকির কথা বলছি। 3টা জায়গা থেকে। নাম্বার 1, শিল্পায়নের অব্যবস্থাপনা সত্ত্বেও আবাদি জমিকে শিল্পক্ষেত্রে রূপান্তরিত করতে চাচ্ছেন। নাম্বার 2, ভৌগোলিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের কৃষিক্ষেত্র। এবং নাম্বার 3, সেটি হচ্ছে আপনি বাংলাদেশের কৃষি সমাজের অনেক বড় একটি অংশের কাছে আলটিমেটলি দায়বদ্ধ। স্যার, আপনাকে বুঝতে হবে আপনি যখন একটি শিল্প কারখানা করতে যাবেন তখন কিছু দায়বদ্ধতার জায়গা থাকে। আপনার একটি কর্মী নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আপনাকে আবাসন ব্যবস্থা করতে হবে, আপনাকে ওই কর্মীর দায়িত্ব নিতে হবে। কিন্তু আলটিমেটলি যখন আপনি শিল্প কারখানার এমন একটি অবস্থাকে নিশ্চিত করতে পারছেন না, তখন আপনি কৃষি ক্ষেত্রটাকে কেন ধ্বংস করে দিতে চাচ্ছেন? আমরা মনে করি শিল্পক্ষেত্রের অসংখ্য গুরুত্ব রয়েছে, কিন্তু তার মানে এই না যে আপনি ফসলের আবাদি জমিকে নষ্ট করে সেখানে শিল্প কারখানা গড়ে তুলবেন, আবার সেই শিল্প কারখানাতে দক্ষ শ্রমিকও নিতে পারবেন না। এমনকি আপনি শিল্প কারখানাকে একটা লস প্রজেক্টে রূপান্তরিত করবেন। কেন? আমরা দেখেছি বিগত সময়েও বাংলাদেশে অসংখ্য ঘটনা ঘটেছে। আপনি আমরা একটি কৃষিক্ষেত্রের একটি প্রোডাক্ট উৎপাদন করতে লজ্জা পাচ্ছি, কিন্তু আলটিমেটলি সেই প্রোডাক্টকে আপনি আবার সেই আমদানি রপ্তানি করে বাংলাদেশেই নিয়ে আসতে হচ্ছে। আমরা এই ব্যাপারটা কখনোই মাথায় রাখতে চাই না যে আপনার দেশে যেই ব্যাপারটা আছে, আপনার ভৌগোলিকভাবে আপনার মাটি যে উর্বর, আপনাকে এই ব্যাপারটা চিন্তা করতে হবে। আপনি শিল্প বিপ্লব যে কোনো সময় করতে পারবেন না। কেন? কারণ আপনি ওই যে দেশের বড় একটি অংশের মানুষ অদক্ষ, এবং সেই অদক্ষ মানুষকে আপনি ইউটিলাইজ করার জন্য আপনাকে সময় নিতে হবে। আপনি এই ব্যাপারগুলোতে জি আমেরিকা কিংবা জাপানের সাথে জি তুলনা মাননীয় করতে পারেন না, প্রধানমন্ত্রী, এই কারণে যে সেই সময়কার ইতিহাসের সাথে আপনি শেষ বাংলার করবেন। ইতিহাসকে মেলাতে পারেন না। সো আমরা মনে করি এই বিতর্কে আপনাকে বোঝাইতে হবে বিরোধী দলকে যে কৃষি ক্ষেত্রে কোনো জি ক্ষতি আপনি হচ্ছে শেষ না, করবেন। কিন্তু শিল্প কারখানা এগিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, মাননীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ খসরু। তিনি চমৎকারভাবে আজকের বিতর্কের প্রস্তাব উত্থাপন এবং তার বক্তব্য প্রদান করেছেন। এবারে আমরা চলে যাচ্ছি বশেমুরবি প্রবি শাখার তথা আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা সেলিম রেজার কাছে। সেলিম রেজা। ধন্যবাদ মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার প্রতিপক্ষ সরকার দলীয় বন্ধুগণ সহ উপস্থিত সকলকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার সরকার দলীয় বলে গেলেন যে আমাদের আবাদি জমি কম, অদক্ষ লোক, তারপরে বলে গেলেন যে উর্বর জমি। আমি আমার সরকার দলীয় প্রধানমন্ত্রীকে বলতে চাচ্ছি, এই যে অদক্ষ লোক, এর দ্বারা কি আপনি নিজের ব্যর্থতাকে স্বীকার করছেন না? আপনি একজন সরকার দলীয় যেখানে নেতা, সেখানে আপনার সরকারের দেশের জন্য যেটা প্রথম করা উচিত সেটা হচ্ছে আপনার এই জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা, যেটাতে আপনি ব্যর্থ হয়েছেন বলে আপনি সেটাকে বলে গেলেন। আবার আপনি বললেন যে আমাদের জমি উর্বর। হ্যাঁ, আমি মানছি আমাদের জমি উর্বর, কিন্তু আপনি আপনি এটাও জেনে থাকবেন যে আমাদের এই দেশে বহু জনসংখ্যা অধিক। এই অধিক জনসংখ্যাকে আমরা যদি খাদ্য যোগান দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে জমিকে আরো উর্বর করতে হবে। কেননা এর বিগত আমরা কয়েক দশকের আগে যদি চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের 80-র দশকে যে জমিগুলোতে যে পরিমাণে ফসল উৎপাদিত হতো, সেটা বর্তমানে তার চাইতে অনেক বেশি গুণ হচ্ছে। আচ্ছা মাননীয় সরকার দলীয় প্রতিপক্ষ বন্ধু, আপনাকে আমি বলছি যে আমাদের এই যে জমি, আপনি বললেন যে জমি কমে যাচ্ছে, আবাদি জমি কমে যাচ্ছে, তাহলে আবাদি জমি যদি আমাদের কমে যায়, তাহলে উৎপাদন কিভাবে বাড়লো? আপনার কাছে এটা আমার প্রশ্ন রয়ে গেল, এটা উত্তর দিয়ে যাবেন আশা রাখি। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে যে শিল্পায়ন কৃষিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। প্রথমে আমার বক্তব্যের শুরুতে বলতে চাচ্ছি, গতকালকের একটি ঘটনা। আমার বাবাকে খাবার টেবিলে খাওয়া শেষে রাতে বললাম, বাবা আমার কালকে হচ্ছে বিতর্ক রয়েছে। বাবা বললেন, তোমার বিতর্কের বিষয় কি? আমি বাবাকে বললাম, বাবা শিল্পায়ন কৃষিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। বাবা হেসেই বলে দিলেন, আমার আমার কৃষক বাবা হেসেই বলে দিলেন যে শিল্পায়ন ছাড়া কৃষিকে কিভাবে উন্নয়ন করবে। আসলে আমিও আমার সরকার দলীয় প্রতিপক্ষ বন্ধুকে বলতে চাই যে আপনি কৃষি শিল্পায়ন ছাড়া আপনি কৃষিকে কিভাবে এগিয়ে নিতে চান, এটা আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন রয়ে গেল। আমি আজকে যে কয়েকটি পয়েন্ট অফ অর্ডারের কথা বলবো, সেটা হচ্ছে শিল্পায়নের অভাবে উৎপাদন
শিল্পায়নের প্রভাবে উৎপাদন বাড়ছে। আজকে আমাদের দেশে শিল্পায়ন হচ্ছে বলেই উৎপাদনশীলতা বেড়ে যাচ্ছে, কারণ আমরা কৃষির জন্য যে আধুনিক সরঞ্জাম ব্যবহার করি সেটা কিন্তু শিল্প থেকেই আসে। মাননীয় প্রতিপক্ষ সরকার দলীয় বন্ধু, আপনাকে এটা কিন্তু মনে রাখতে হবে যে আমাদের এই সরঞ্জাম, পোকামাকড় নিধনের জন্য কীটনাশক, জমির উর্বরতা বৃদ্ধির জন্য সার, এগুলা কোথা থেকে আসে? যদি কোথা থেকে আসে বিষয়ে আমরা যাই, তাহলে আমাদেরকে চলে যেতে হবে আমাদের শিল্পায়নের দিকে। দ্বিতীয় কথা বলতে চাই, কৃষির উন্নয়নের জন্য শিল্পায়ন প্রয়োজন। আমার সরকার দলীয় প্রতিপক্ষ বন্ধু, আপনাকে বলছি যে আমাদের আজকে যে কৃষির আমরা উন্নয়ন ঘটাতে চাচ্ছি, আমাদের এই জনগণ, বিপুল জনগণকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা দিতে চাচ্ছি, কিন্তু আমরা যদি এই কৃষি কে যদি আমরা শিল্পের অন্তর্ভুক্ত না করি, কিংবা আমরা যদি আধুনিক যুগে এসেও যদি আমরা তথাকথিত সেই প্রাচীন যুগে পড়ে থাকি, তাহলে কিভাবে আপনার এই জনগণকে আপনি খাদ্যের চাহিদা মেটাবেন? তারপরে আমি বলতে চাই যে শিল্পায়নের প্রভাবে খাদ্যের সুষম বন্টন। আজকে আমরা এই কথাটা বলছি যে কয়েক দশক আগে যদি আমরা চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের দেশের কৃষকরা ফসল জি, উৎপাদন বিরোধী করতো, দলের নেতা শেষ করবেন। জি স্যার, জি, সেটা সুষম বন্টন এবং পরিবহন ও প্রক্রিয়াজাতকরণের অভাবে সেটা মানুষের দ্বার পর্যন্ত পৌঁছাইতো না, যার কারণে কৃষক আমাদের হুমকির স্বরূপ এবং ক্ষতিগ্রস্ত হতো। আমি আমার প্রতিপক্ষ বন্ধুকে আমার যে প্রশ্নগুলো সেগুলো উত্তর দিয়ে যাবেন, এবং এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা সেলিম রেজা। আপনি আপনার স্ট্যান্ড পয়েন্ট গুলো পরিষ্কার করেছেন এবং কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন সরকার দলীয় পক্ষের কাছে। সো আপনাদের বক্তব্য আমরা শুনলাম। এবারে চলে যাচ্ছে ঢাকা কলেজ শাখা তথা আজকের এই ছায়া সংসদের মাননীয় মন্ত্রী সৈয়দুর রহমান। জি, আপনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই সময়কে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, দেখুন আজকে মাননীয় স্পিকার আমার দলীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার কিছু বিষয় মাননীয় স্পিকার এখানে বলে গিয়েছেন, এবং মাননীয় স্পিকার আজকে দেখেন, আজকে বিরোধী দলীয় মন্ত্রী এসে মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা মাননীয় স্পিকারকে বলেন অদক্ষতা মাননীয় স্পিকার আমাদেরই ব্যর্থতা। এখন মাননীয় স্পিকার আমার কথা হচ্ছে, এই যে আমরা বলে গেলাম যে কৃষকদের উপর আমাদের একটা দায়বদ্ধতা আছে, কারণ মাননীয় স্পিকার তাদের একটা বিরাট অংশ মাননীয় স্পিকার কৃষিকাজের সাথে জড়িত এবং এদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, এবং এই ব্যর্থতা যদি আমাদের হয়, তাহলে মাননীয় স্পিকার বিরোধী দলের কাছে আমার একটি প্রশ্ন, যে আপনারা কি শিল্প কারখানা স্থাপন করে তাদেরকে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে পেরেছেন, নাকি এই ব্যর্থতা দূর করতে পেরেছেন? অথচ মাননীয় স্পিকার তারা মাননীয় স্পিকার এই দুইটার কোনোটাই করতে পারেনি, বরং তাদের জীবন জীবিকাকে মাননীয় স্পিকার হুমকির মুখে ফেলে দিয়েছেন। মাননীয় স্পিকার, যদি মাননীয় স্পিকার তাদেরকে ওই যে শিল্প কারখানায় নিয়ে তারা মাননীয় স্পিকার কাজই দিতে পারতেন, তাদের পেটের খাবারই জোগাড় দিতে পারতেন, তাহলে মাননীয় স্পিকার আজকে পাট শিল্পের ধ্বংস হতো না, আর মাননীয় স্পিকার পাট কাজের সাথে জড়িত কৃষকরা মাননীয় স্পিকার আজকে আহাজারি করতো না। দেখেন মাননীয় স্পিকার, এই যে এই বিরাট অংশের একটা জনগণ যারা মাননীয় স্পিকার কৃষির সাথে যুক্ত, অতি মাত্রায় শিল্পায়নের ফলে মাননীয় স্পিকার তাদের মাননীয় স্পিকার আপনি খাদ্য ঝুঁকির মুখে ফেলছেন। মাননীয় স্পিকার দেখেন, আজকে মাননীয় স্পিকার আবাদি জমির পরিমাণ কমার কথা আমরা বলেছি, মাননীয় স্পিকার জনসংখ্যা বাড়ছে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আবাদি জমি মাননীয় স্পিকার আপনি কি করছেন? শিল্প কারখানা আপনি স্থাপন করতে গিয়ে প্রচুর পরিমাণে আবাদি জমি মাননীয় স্পিকার আপনি ধ্বংস করছেন। যে খাদ্য মাননীয় স্পিকার ওই আবাদি জমিতে হতো, সেই একই খাদ্য মাননীয় স্পিকার আপনি বিদেশ থেকে অতিরিক্ত টাকা মাননীয় স্পিকার দিয়ে রপ্তানি করছেন। বাংলাদেশের মতো মাননীয় স্পিকার একটা তৃতীয় বিশ্বের দেশ মাননীয় স্পিকার, এটা স্পিকার খুবই ক্ষতিকর মাননীয় স্পিকার। দেখেন মাননীয় স্পিকার, এর ফলে এই আসার পর যে একটা আবাসন ব্যবস্থা, সেই আবাসন ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারি নাই। একটা জায়গায় মাননীয় স্পিকার অনেক লোক বাস করার ফলে মাননীয় স্পিকার বস্তি গড়ে উঠছে, এবং ওই বস্তির ৭৫% জনগণ মাননীয় স্পিকার ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত। সেই তাই নয় মাননীয় স্পিকার, তাদের যে মাননীয় স্পিকার মৌলিক চাহিদাগুলো সেটা মাননীয় স্পিকার চরমভাবে ক্ষুণ্ণ করা হচ্ছে। মাননীয় স্পিকার দেখেন, আপনি আপনার দেশকে চাইলেই আজকে আপনি আমেরিকা, জাপান এসব দেশের অর্থনীতির সাথে তুলনা করতে পারেন না, কারণ আজকে আমেরিকা 245 বছর আগে স্বাধীনতা অর্জন করেছে, আর জাপান মানুষ 168 বছর আগে স্বাধীনতা অর্জন করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কখনোই 50 বছর আগে স্বাধীনতা অর্জন করা আমার বাংলাদেশের সাথে মাননীয় স্পিকার সেই দেশের অর্থনীতির তুলনামূলক আলোচনা করতে পারবেন না মাননীয় স্পিকার। তাদের মাননীয় স্পিকার যে অর্থনৈতিক কাঠামো সেটিও মাননীয় স্পিকার আপনি বাংলাদেশে প্রয়োগ করতে পারবেন না। দেখেন মাননীয় স্পিকার, আজকে আমাদের বাংলাদেশের যে শিল্প মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী শেষ করবেন। 15 সেকেন্ডে শেষ করছি। এই তাঁত শিল্পের যে স্বর্ণালী ঐতিহ্য সেটা মাননীয় স্পিকার অলরেডি মাননীয় স্পিকার শেষ হয়ে গিয়েছে মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার আজকে আমরা বলতে চাই, এই যে মাননীয় স্পিকার আজকে আমাদের সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে সেটি মাননীয় স্পিকার অবশ্যই গৃহীত হওয়ার দাবি রাখে এবং অবশ্যই গৃহীত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সরকারি দলের মাননীয় মন্ত্রী সৈয়দুর রহমান, তিনি
মাননীয় প্রধানমন্ত্রীর কথার জের ধরেই তার কথা পুনর্ব্যক্ত করলেন। তিনিও বলছেন যে আসলে শিল্পায়নের ফলে আবাদি জমি কমা সহ আমাদের কোয়ালিটি ফুড এনশিওর করা সম্ভব হচ্ছে না। চমৎকার বক্তব্য দিয়েছেন। আমরা এবারে চলে যাচ্ছি বিরোধী দলীয় উপনেতা সাদিয়া হক ঋতু। জি, আপনাকে আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ বিচারক মন্ডলী যারা শুনছেন। আমাদের সরকার দলীয়কে ধন্যবাদ যে তারা তাদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন। আর একটা কথা যেটা হচ্ছে পাট শিল্পে ব্যর্থতার কথা যেটা বলেছে, পাট শিল্পে কিন্তু আমরা পাটকে ঠিক কাগজে রূপান্তর করেছি, যা হচ্ছে শিল্প। তার মানে কি শিল্প কিন্তু আমরা কৃষিকাজে ব্যবহার করছি, আমরা কিন্তু ব্যর্থতা নেই। আর সিঙ্গাপুর আমাদের যেটা হচ্ছে 50 বছরের সাথে যে তুলনাটা করা হয়েছে, একটা দেশ নিয়ে তো তুলনা করলে হয় না, আমাদের তো আরো অনেক দেশ আছে তাই না? সিঙ্গাপুরের সাথে আমরা তুলনা করি, সিঙ্গাপুর তো আমাদের সমসাময়িক সময় হচ্ছে স্বাধীনতা লাভ করেছে, কিন্তু তারা কতটা উন্নত সেটা কি তারা আমাদের সরকারের তো জানে না, তারা অনেক উন্নত। আমার মনে পড়ে গেল কবি কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের লেখা মৌমাছি কবিতাটি। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে মানে যাই বন্ধু হারানে দাঁড়াবার সময় তো নাই। আমার সরকার দলীয় বন্ধুকে বলতে হয়, প্রতিপক্ষ বন্ধুরা দাঁড়াবার সময় তো নেই, কারণ শিল্পায়নকে হুমকি ভেবে কৃষিকে যে থমকে দেওয়া হচ্ছে এই সময়টা এখন আর নেই। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিল্পায়ন কৃষিকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। আমার দল আর বিরুদ্ধে অবস্থান করছি। শিল্পায়নের প্রভাবে কৃষির যে উৎপাদন হয়েছে তা আমরা পরিসংখ্যার পর্যালোচনা করলে দেখতে পারি জিডিপিতে কৃষির অবদান হচ্ছে 14.10% এবং শিল্পের অবদান হচ্ছে 30%। তার মানে কতটা বেশি? আলুর উৎপাদন পরিমাণ ছিল 1 মিলিয়ন টন, যা বেড়ে দাঁড়িয়েছে বর্তমানে 10 গুণ। 1999 সালে গম উৎপাদন হয়েছে 19 মিলিয়ন মেট্রিক টন, 2018 সালে যা বেড়ে দাঁড়িয়েছে 22.5 মিলিয়ন মেট্রিক টন। তেল বীজের উৎপাদন যা বেড়ে দাঁড়িয়েছে 5 লাখ টন। শিল্পায়নের ফলে যা সম্ভব হয়েছে। চিংড়ি বিশ্বে পরিচিত হচ্ছে হোয়াইট গোল্ড হিসাবে, যা শিল্পায়নের মাধ্যমে সম্ভব হয়েছে। মসলিন, চা, জামদানি যা কিন্তু আমরা রপ্তানি করছি, শিল্পায়নের মাধ্যমে কিন্তু তার প্রচার বেড়েছে এবং যার কারণে হচ্ছে রপ্তানি সম্ভব হয়েছে। তো সবটাই হচ্ছে শিল্পায়নের ফলে। শিল্পায়নের জন্যই মিল, ফেটা, আড়ং আমাদের দেশের সব থেকে বড় বড় কোম্পানি এগুলো তৈরি হয়েছে, যার জন্য বেকারত্বে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আদিম প্রযুক্তিতে যদি চাষ করা হতো কখনোই এত পরিমাণে উৎপাদন সম্ভব হতো না। আমরা কিন্তু এখন বর্তমানে আমাদের যে শতাংশটা উৎপাদনে কিন্তু অনেক বেশি। শিল্পায়নের ফলে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হয়েছে, যার ফলেই হচ্ছে উৎপাদন বেড়ে গিয়েছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সম্ভব হয়েছে শুধুমাত্র শিল্পায়নের ফলে। শিল্পায়নের প্রভাবেই হচ্ছে সুষম বন্টন সম্ভব হয়েছে। শিল্পায়নের উন্নয়নের কারণেই হচ্ছে এক অঞ্চল থেকে অন্য সরবরাহ করে আমরা কৃষককে ন্যায্য মূল্য পাবার প্রক্রিয়াটা করে দিয়েছি শুধুমাত্র শিল্পায়নের কারণেই। এইবার চোখ রাখি বিভিন্ন দেশে তো আমরা দেখতেই পাচ্ছি শিল্পায়নের কতটা উন্নয়নের ফলে কৃষি ক্ষেত্রকে তারা এতটা উন্নয়নের পথে নিয়ে যেতে পেরেছে। একটা কথা না বলে যে মাননীয় উপনেতা সংক্ষেপে শেষ করবেন। সেটা হচ্ছে যে জি, শেষ করবেন। দিকে ঠেলে যাওয়ার যেটা হচ্ছে অনুধাবন করা হচ্ছে, আমরা যদি সেইটা অনুধাবন করি তাহলে আমরা আরো 10 বছর পিছিয়ে যাব। মাননীয় স্পিকার, কৃষিকে হুমকির দিকে ঠেলে দেওয়া নয়, বরং কৃষি ক্ষেত্রকে আমরা শিল্পায়নের আওতাভুক্ত করতে চাই। সরকার দলীয় প্রতিপক্ষ বন্ধুর দিকে আমার প্রশ্ন রয়ে গেল যে শিল্পায়নকে বাদ দিয়ে তারা কিভাবে কৃষি ক্ষেত্রকে উন্নয়ন হচ্ছে, অবশ্যই তার ব্যাখ্যা করে যাবে। ধন্যবাদ স্পিকার। অসংখ্য ধন্যবাদ মাননীয় উপনেতা সাদিয়া হক ঋতুকে। তিনি শেষে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে শিল্পায়ন ব্যতীত কৃষিকে আপনারা কিভাবে উন্নতির দিকে এগিয়ে যাবেন। এবারে চলে যাচ্ছি সরকার দলীয় মাননীয় সাংসদ মোহাম্মদ সিরাজুল হুসাইন। জি, আপনার বক্তব্য প্রদান করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। আমরা আমাদের বিরোধী দলের উপরে কিছু কথা বলে গেছেন, তারা শিল্প বিপ্লবের বিভিন্ন ধরন দেখিয়ে গেছেন এবং তারা শিল্প বিপ্লবের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তারা দেখিয়েছেন। আমরা কিন্তু প্রথম দিকেই বলেছি যে আমরা শিল্পায়নের যে উন্নয়ন নিয়ে আমাদের এখানে বিতর্ক না, তারা হয়তো ভুলেই গেছেন যে আমাদের বিতর্কের মূল বিষয়টা কি। আমরা এখানে শিল্পায়নে যে কি উন্নতি সেই বিষয়টি নিয়ে আমরা বিতর্ক করছি না। আপনারা শিল্পায়ন করেন আপনাদের ইচ্ছা মতো, শিল্পায়ন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে আপনারা শিল্পায়ন করবেন, সেখানে কিন্তু আপনি আমাদের কৃষিকে নিয়ে মানে কৃষি কোনোভাবে হুমকির মুখে পড়তে পারবে না। আমাদের এই পরিপ্রেক্ষিতে আপনি আমাদের বিরোধী দলীয় উপনেতা
সিঙ্গাপুরের সাথে তুলনা করেছেন যে আমাদের দেশের সাথে, আমাদের দেশের যে কৃষি ব্যবস্থার সাথে এবং শিল্পায়নের। আপনি যদি লক্ষ্য করুন, আপনি সিঙ্গাপুরের এবং বাংলাদেশের যদি ভৌগোলিক ভূতাত্ত্বিক অবস্থা থেকে খেয়াল করেন, বাংলাদেশের যে 6 ঋতুর দেশ, এই 6টি ঋতুতে প্রতি বছরই আমরা ফসল পাই। কিন্তু মানুষ, বিরোধী দলীয় নেতা, আপনাকে বুঝতে হবে যে আমাদের বাংলাদেশের যে ঋতু, সেখানে যে সিঙ্গাপুরের ঋতু কি সেম কিনা। প্রতিটি দেশে কৃষি উৎপাদনের জন্য দুইটি জিনিস মেইনলি দরকার, সেটা হচ্ছে প্রথমত উভয় মাটি এবং পানি। বাংলাদেশে উভয়টি রয়েছে, কিন্তু আপনি সিঙ্গাপুরে কিন্তু এই মাটি কিংবা পানি দুইটারই উভয় সংকটের কারণে তারা কৃষি কাজের প্রতি ধাবিত না হয়ে তারা শিল্পায়নের দিকে ধাবিত হচ্ছে। আমরা শুধু সিঙ্গাপুর কেন, আমরা যদি শিল্পায়নের দিকে যারা ধাবিত হয়ে গেছে কিংবা শিল্পায়নের দিকে যারা উন্নয়নশীল দেশ, তাদের তালিকার দিকে তাকাই, তারা অধিকাংশই সে উর্বর মাটিহীনতায় ভুগছে এবং পাশাপাশি তাদের পানি সংকট রয়েছে। এবার লক্ষ্য করুন যে জার্মান ভিত্তিক একটি প্রতিষ্ঠান বলছে যে বায়ু দূষণের যে তালিকা তারা প্রকাশ করেছে, সেখানে বাংলাদেশের তালিকা নাকি শীর্ষে। আপনার এই সামান্য সামান্য শিল্পায়নের ফলেই আমাদের আজকে এই বাংলাদেশে বায়ু দূষণ হয়ে গেছে। যখন আপনারা শিল্পায়ন অতিমাত্রা যুক্ত করবেন, আমাদের কৃষিকাজ কি পরিমাণ হুমকির মুখে পড়বে তা আপনারা উত্তর দিয়ে যাবেন। মানুষ সভাপতি, আপনি লক্ষ্য করবেন আমাদের প্রধানমন্ত্রী কিছু ক্রাইটেরিয়া দিয়ে গেছেন যে আপনারা শিল্পায়ন করেন, কিন্তু আমাদের যে শিল্পায়নের যে করার ফলে আমাদের কি কি হুমকির মুখে ফেলে যাচ্ছে, যে কৃষকের উপরে যে বাংলাদেশের দায়বদ্ধতা, এই বিষয়ে কিন্তু তারা কিছুই বলে যায়নি যে আমাদের দায়বদ্ধতা যে কি পরিমাণ এবং আবাদি জমির যে পরিমাণ কমছে। হ্যাঁ, তারপর হচ্ছে কৃষি যে সমৃদ্ধতার সময় এখনো আমাদের আসেনি। আমরা 50 বছর আমাদের স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের দেশের এখনো মানুষের যে 70% অধিক যে তারা এখনো যে তারা কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট, তারা এখনো নিরক্ষর। তারা এইসব আপনার শিক্ষিত জনগোষ্ঠী না। আপনার এই 70% অশিক্ষিত জনগোষ্ঠীকে নিয়ে আপনি শিল্পায়নের মাধ্যমে কি তাদেরকে অনেক বড় কিছু দিয়ে দিতে পারবেন? আপনি কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের মন্ত্রী মহোদয় দেখিয়ে গেছেন যে আমাদের যখন আপনি বাইরে যে আমাদের শিল্প আবাদি জমিকে কমিয়ে নিয়ে আপনি যখন এই লোকদেরকে নিয়ে আপনি শিল্পায়নে যোগ দিয়েছেন, কিন্তু আলটিমেটলি আমাদের যে খাবারের যে সংকটটা, সেটা কিন্তু আপনার বাইরে থেকে আমদানি করতে হচ্ছে। কিন্তু যে আমরা হচ্ছে যে একটি কৃষি প্রধান দেশ, আমরা এটা আমাদের জন্মগত ভাবে আমরা জেনে আসছি, এখন জানছি, কিন্তু হচ্ছে আপনার এই শিল্পায়নের ফলে আমাদের দেশে কিন্তু একটি মানে কৃত্রিম সংকট, কৃষির যে কৃত্রিম সংকট আমরা দেখা যাচ্ছে কিছু কিছু সময়। যেমন আমরা একটা পেঁয়াজের তুলনায় আমরা দিচ্ছি যে এখন আমাদের দেশে একটা কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও আমরা যখন এই যে পেঁয়াজ আমদানির জন্য শেষ করবেন, জি 10 সেকেন্ড, পেঁয়াজ এবং আদা থেকে শুরু করে বিভিন্ন পণ্যের জন্য আমরা ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশের দিকে তাকিয়ে থাকতে হয় কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও। তো আমরা বিশ্বাস করছি যে আমাদের প্রতিপক্ষ মধ্যে যেসব কথা বলছেন সেটি যুক্তিহীন। তাই এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার দাবি রাখে এবং ইনশাআল্লাহ এটা প্রস্তাবটি গৃহীত হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ সরকারি দলের মাননীয় সাংসদ মোহাম্মদ সিরাজুল হুসাইনকে। তিনি পুনরাবৃত্ত করলেন যে বিদেশের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের আসলে স্ট্রাকচারালি বলেন বা সার্বিক দিক থেকে কিছুটা পরিবর্তন লক্ষ্য হয়েছে, সুতরাং তাদের দৃষ্টান্ত এদেশে মানানসই নয়। তিনি তার বক্তব্য দিয়েছেন অত্যন্ত সাবলীল ভাষায়। এবারে চলে যাচ্ছি বশেমুর প্রবী শাখা তথা বিরোধী দলীয় মাননীয় সাংসদ তানভীর আহমেদ তালুকদার। জি, আপনাকে আহ্বান করছি আপনার বক্তব্য দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমাকে কি শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মন্ডলী। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত আজকের প্রস্তাবটি হচ্ছে শিল্পায়ন কৃষিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। মাননীয় স্পিকার, আমরা মনে করি শিল্পায়ন কখনো কৃষিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে না, বরং কৃষির উন্নয়নে শিল্পায়ন ভূমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শিল্পায়নের ফলে আমাদের উর্বর জমি নষ্ট হচ্ছে এবং আমাদের কলকারখানার দূষণের কারণে আমাদের দেশে শিল্পায়ন একটি নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে। এই ব্যাপারে আমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, গ্রিন টেকনোলজি কিংবা গ্রিন কেমিস্ট্রি ইউজ করে, এই ধরনের টেকনোলজি ব্যবহার করে বর্তমানে আমরা কিন্তু বর্জ্য শোধনাগার করছি এবং আমাদের ইন্ডাস্ট্রি গুলোকে সেভাবে তৈরি করার পরিকল্পনা করছি। মাননীয় স্পিকার, সরকার যদি এ ব্যাপারে প্রণোদনা দেয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের
বর্জ্য নিধন হবে এবং বর্জ্য থেকে আমরা সার রূপান্তরিত করতে পারবো এবং জৈব সার পরিণত হবে। সেক্ষেত্রে গ্রিন টেকনোলজি এবং গ্রিন কেমিস্ট্রির কথা আমরা বলে আসছি অনেক আগে থেকে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদেরকে বুঝতে হবে শিল্পায়নের এই যুগে কেবলমাত্র কৃষিকে দিয়ে আমরা উন্নতির দিকে এগোতে পারবো না এবং আমরা একই সাথে কৃষিকে খাটো করে দেখছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই গ্রিন টেকনোলজি কিংবা গ্রিন কেমিস্ট্রিতে আমরা বলবো সরকারকে এই ধরনের অনুদান বৃদ্ধি করতে এবং বিগত সময়ে আমরা দেখেছি এই ধরনের কয়েকটি ইন্ডাস্ট্রিতে পরীক্ষামূলকভাবে এই ধরনের কার্যক্রম চালানো হয়েছে যার সুফল আমরা পেয়েছি এবং এক্ষেত্রে অনেক ধরনের ইতিবাচক সাড়াও মিলেছে মাননীয় স্পিকার। এক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে কিংবা আমরা বলতে পারি ইন্ডাস্ট্রিগুলোকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে অথরিটি আছে তাদেরকে আমাদের আরো বেশি প্রচার করতে হবে এবং সতর্ক করতে হবে যেন এই ধরনের কার্যক্রমে অংশ নেয়। সেক্ষেত্রে সরকারি প্রণোদনা দেওয়া যেতে পারে। মাননীয় স্পিকার, একজন মন্ত্রী, আমাদের সরকার দলীয় মন্ত্রী বলে গেলেন শিল্প কারখানা স্থাপন করে নাকি আমরা মানুষ অদক্ষ শ্রমিকরা কাজ পাচ্ছেন না কিংবা কর্মবিমুখ হয়ে পড়ছেন। মাননীয় মন্ত্রীর হয়তো জানা নেই যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র কিংবা সমুদ্র বন্দর কেন্দ্রিক আমাদের যে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি সেগুলো আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পায়রা সমুদ্র বন্দর একটি আশীর্বাদ স্বরূপ হিসেবে কাজ করছে। হাজার হাজার কর্মহীন মানুষ আজ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিষয় হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশে দাঁড়িয়ে আমরা এই ধরনের একটি প্রস্তাবকে মাননীয় স্পিকার গ্রহণ করতে পারি না, কারণ আমাদের এই ধরনের প্রস্তাব গ্রহণের ফলে আমরা শিল্পায়নকে নিরুৎসাহিত করছি। মাননীয় স্পিকার, আমরা যদি আজকে বাংলাদেশের ইকোনমিক অঞ্চলগুলোর দিকে তাকাই, 2030 সালের মাঝে বাংলাদেশে 100টি ইকোনমিক জোন তৈরি করা হবে যার মাঝে 79টি স্থান নির্ধারণ করা হয়েছে এবং একটিও পতিত জমি কিংবা ফসলি জমি বিনষ্ট করা হয় এমন একটিও প্রকল্প নেওয়া হয়নি। মাননীয় স্পিকার, তাহলে কিভাবে আজকে বলা যায় যে এই কৃষির জন্য হুমকি হচ্ছে? মাননীয় স্পিকার, এই শিল্প কারখানা কখনো কৃষির জন্য হুমকি হতে পারে না। মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের পায়রা সমুদ্র বন্দর, মিশরাই অঞ্চল কিংবা ওই সুনামগঞ্জের ছাত্রকে কৃষির যে এই টেকনোলজি গুলো ব্যবহার করা হচ্ছে এবং অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে তোলা হচ্ছে, সেক্ষেত্রে সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে যে অঞ্চলগুলোতে কৃষি জমি কম রয়েছে এবং কৃষিজ উৎপাদন কম, সেই জায়গাগুলোতে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে এক ধরনের উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই জায়গাগুলোর মানুষকে কর্মসংস্থানের দিকে এগিয়ে নিয়ে আসবো এবং সেই জায়গাগুলোতে যেন দূষণের পরিমাণ বৃদ্ধি না ঘটে। সেক্ষেত্রে আমরা গ্রিন কেমিস্ট্রির কথা বলেছি। গ্রিন কেমিস্ট্রির মাধ্যমে, গ্রিন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে আমরা অবশ্যই পরিবেশ দূষণকে অনেক কমিয়ে আনতে পারি। মাননীয় স্পিকার, আমাদের একজন সরকার দলীয় সাংসদ বলে গেলেন, শেষ করবেন। জি, শেষ সরকার করবেন। আমাদের দেশে নাকি 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার, সরকার দলীয় সাংসদ বলে গেলেন আমাদের দেশে নাকি বায়ু দূষণের মাত্রা হাইয়েস্ট। সেক্ষেত্রে আমি বলবো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে হাইয়েস্ট হতে পারে না মাননীয় স্পিকার, এটা অন্য কোনো কারণে হয়ে থাকতে পারে কিংবা এই ধরনের তথ্য আমার কাছে যথেষ্ট সন্দেহজনক মনে হয়। মাননীয় স্পিকার, শিল্পোন্নত দেশগুলোকে তো এই ধরনের বায়ু দূষণ কিংবা অন্যান্য দূষণের জন্য শিল্পোন্নত দেশগুলো ভীষণভাবে দায়ী। আমাদের মতো দেশ সেজন্য দায়ী নয়, কিন্তু আমরা শিল্পোন্নত ক্ষেত্রে গ্রিন টেকনোলজি, গ্রিন এনভায়রনমেন্ট এবং গ্রিন কেমিস্ট্রি দিকে এগোতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আজকে এই সংসদে এই প্রস্তাবে গৃহীত হওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। বিরোধী দলীয় মাননীয় সাংসদ তানভীর আহমেদ তালুকদার, তিনি অনেকগুলো দৃষ্টান্ত দিয়ে বোঝালেন যে আসলে শিল্পায়ন ব্যতি রেখে কৃষিকে আসলে উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব নয়। চমৎকার ভাবে তার বক্তব্য, তার যুক্তি তর্ক, উদাহরণ ইনফরমেটিভ ছিল যথেষ্ট। তিনি বক্তব্য প্রদান করেছে। এর মাধ্যমে আমরা আজকের এই বিতর্ক প্রতিযোগিতার গঠনমূলক পর্ব শেষ করলাম। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার যুক্তিখণ্ডন পর্বের নিয়মগুলো আগে বলে দিয়েছি, তারপরও আবার জ্ঞাতার্থে জানাতে চাই। বিরোধী দলীয় নেতা এবং সরকার দলীয় মাননীয় প্রধানমন্ত্রী 2 মিনিট করে সময় পাবেন এবং যুক্তিখণ্ডন পর্বে আমরা আমাদের সাথে যে বিজ্ঞ বিচারক মণ্ডলী উপস্থিত আছেন তাদের কথা শুনবো, তাদের মূল্যায়ন শুনবো। তো প্রথমেই আহ্বান করছি বশেমুর বি প্রবীর শাখা প্রতিনিধিত্ব করছেন যে আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা সেলিম রেজাকে। জি, সেলিম রেজা, আপনার বক্তব্য প্রদান করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের সরকার দলীয় প্রতিপক্ষ বন্ধুরা বারবারই বলে যাচ্ছেন যে এই শিক্ষার হার এবং অদক্ষ জনশক্তি। আমি প্রথমে আমার বক্তৃতা এটা স্পষ্ট করেছি যে এই যে শিক্ষার হার কম কিংবা অদক্ষ জনগোষ্ঠী, এটা হচ্ছে এই ব্যর্থতার দায় স্বীকার করতে হবে আমাদের বর্তমান সরকারকে। কারণ তিনারা হচ্ছে সে শিক্ষার জন্য যে বাজেট বরাদ্দ করা দরকার সে বাজেট তিনারা দিতে পারছেন না, কিংবা আমাদের যুব সমাজকে যুবশক্তিতে রূপান্তরিত করার জন্য যেই টেকনোলজি ব্যবহার আমরা যেটা বলে আসছি সেই টেকনোলজি সঠিক ব্যবহার করছে না, যার কারণে তারা পারছেন না কিংবা অসমর্থ হচ্ছেন। মাননীয় স্পিকার, আজকে আমাদের এই বাংলাদেশে এখানে আমরা দেখতে পাচ্ছি যে
আদিম যুগ এবং কয়েক দশকের আগে এবং বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন বেড়েছে, তারপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা খাতে হচ্ছে উন্নয়ন হচ্ছে, এবং সেই সাথে আমরা আমাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে পারছি। যখন আমরা বিদেশে রপ্তানি করছি তখন কিন্তু আমরা প্রক্রিয়াজাতকরণ ছাড়া সেটা রপ্তানি করতে পারছি না। কারণ আমাদের যদি বলতে চাই চামড়া শিল্পকে আমরা বিদেশে রপ্তানি করছি কেন, কিভাবে করছি? এটাও আমরা এভাবে করছি যে শিল্পের যে উৎপাদিত পণ্য সেটার মাধ্যমে আমরা প্রিজারভেটিভ ব্যবহার করে সেটাকে আমরা প্রক্রিয়াজাতকরণ করছি, এবং প্রক্রিয়াজাতকরণ করে আমরা দেশের বাইরে পাঠাতে সক্ষম হচ্ছে, নাহলে সেটা নষ্ট হয়ে যেত। আমি আমার প্রতিপক্ষ সরকার দলীয় বন্ধুকে আমি একটি কথা ক্লিয়ার করতে চাই। তিনারা বলছেন যে আমরা কৃষিকে গণ্য করছি না, কিন্তু না, আমরা কৃষিকে অবশ্যই সবার উপরে রাখছি, কিন্তু এর সাথে আমরা বলে রাখছি যে আমরা শিল্প দিয়ে কৃষিকে উন্নয়ন ঘটাতে চাচ্ছি। আমরা কৃষিকে বাদ দিয়ে আমরা আমাদের দেশের উন্নয়ন ঘটাতে চাই না। এছাড়াও আমি আমার প্রতিপক্ষ সরকার দলীয় প্রতিপক্ষ বন্ধুদেরকে বলতে চাই যে তারা বললেন যে প্রকৃতিতে বিরূপ প্রভাব ঘটছে। আমরা এই প্রকৃতিতে বিরূপ ঘটানোর জন্য সরকারের যে আইন রয়েছে সেই আইন প্রয়োগ করতে তিনারা ব্যর্থ হচ্ছেন। এর জন্য হচ্ছে শিল্প কলকারখানার মালিকগুলো আজকে অযাচিত ভাবে কালো ধোঁয়া সৃষ্টি করছে কিংবা বর্জ্য উৎপাদন করছে। তারা যদি সেই আইন প্রয়োগটাকে সঠিকভাবে করতো তাহলে সেই কোম্পানির মালিকগুলো আজকে এই বর্জ্যগুলো তো অবশ্যই তারা শোধনাগারে গিয়ে শোধন করতো এবং সেটা পুনর্ব্যবহারের জন্য উপযুক্ত তৈরি করতো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় নেতা শেষ করবেন। শেষ করছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। বিরোধী দলীয় নেতা সেলিম রেজা তার স্ট্যান্ড পয়েন্ট তিনি আবারও ক্লিয়ার করলেন যে তারা আসলে কৃষির পক্ষে, তবে শিল্প বান্ধব কৃষি। তারা প্রথমেই বিষয়টি পরিষ্কার করেছিলেন। আমরা শুনলাম যুক্তি খণ্ডন পর্বে বিরোধী দলীয় নেতা সেলিম রেজার বক্তব্য। এবারে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের নেতা তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ খসরু, যুক্তি খণ্ডন পর্বে আপনার বক্তব্য প্রদান করুন। স্যার, আমাকে শোনা যায়? জি, আপনাকে স্পষ্ট শোনা যাচ্ছে। স্যার, অসংখ্য ধন্যবাদ। এই বিতর্কে যদি পয়েন্ট অফ অর্ডার থাকতো তাহলে বিরোধী দল অসংখ্য অর্ডার খেত। এই বিতর্কে অপোজিশন টু মানে ঋতু আপু এসে খুব বড় একটি ভুল কথা বলে গিয়েছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে শিল্পায়নকে বাদ দিয়ে আমরা কথা বলেছি, তো এটা কিভাবে চ্যালেঞ্জিং হতে পারে। সম্পূর্ণ ভুল কথা। আমি আপনাকে প্রথমে বলে গিয়েছি স্যার যে শিল্পায়নকে আপনি বাদ দিতে পারেন না, আমরাও এটা পারি না, এটা খুবই স্বাভাবিক কথা। আমাদের বাস্তবতার স্টেকটা ধরতে হবে। কিন্তু স্যার, আমরা আপনাকে বলেছি যে আপনি কৃষিকে ক্ষতিগ্রস্ত করে শিল্পায়নকে তুলতে পারবেন না। আপনি শিল্পের ব্যবস্থাপনা নিয়ে কথা বলছেন, অর্থাৎ অপোজিশন টিম আজকে পুরোটাই এই বিতর্কে একটা ট্র্যাকলেস জায়গা দিয়ে গিয়েছেন। কারণ আমরা জানি না তারা শিল্পায়ন বলতে আলটিমেটলি কি বোঝানোর চেষ্টা করেছেন। আমরা দেখেছি শিল্প কারখানা হতে পারে পোশাকের, আমরা দেখেছি শিল্প কারখানা উইপেন ক্রিয়েট করতে পারে, আমরা দেখেছি শিল্প কারখানা একটা গাড়ির পার্টস তৈরি করতে পারে। আলটিমেটলি শিল্প ক্ষেত্র বলতে বিরোধী দল কি বুঝিয়েছেন সেটি এই বিতর্কে ক্লিয়ার না, এটা সবচেয়ে বড় ফল্ট। দুই, আমরা তাদেরকে চ্যালেঞ্জ দেখিয়ে যাওয়ার চেষ্টা করেছি যে আলটিমেটলি আপনি কৃষিকে পাশাপাশি রেখে শিল্পকে এগিয়ে নেওয়ার একটি স্টেক দেখায়া যান, তারা দেখাইতে পারেন নাই। দুই নাম্বার থ্রি, স্যার আমরা প্রথম থেকে আপনাকে বলার চেষ্টা করেছি যে আমরা ব্যর্থ, কারণ আমরা এখন পর্যন্ত অদক্ষ শ্রমিককে নিয়ে বেঁচে আছি। আপনাকে বুঝতে হবে যে আমরা ব্যর্থতার দায়টা স্বীকার করেছি। কেন? কারণ আলটিমেটলি এই মুহূর্তে আপনি একটা গাড়ির পার্টস তৈরি করার জন্য কিংবা নিউক্লিয়ার উইপেন তৈরি করার জন্য কোনো শ্রমিক পাবেন না যারা কৃষি কাজ করে, কারণ এই মানুষগুলো কৃষি কাজ করে অভ্যস্ত। স্যার, এই পুরো বিতর্কে আপনাকে সরকারি দল দেখায় যে আবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, কৃষিকে যে তারা সবার উপরে রেখেছেন এই ব্যাপারটিও বিরোধী দলের নেতা, আমি যদি ভুল না করে থাকি, পুরো বিতর্কের শেষে এসে বলেছেন। আলটিমেটলি আমরা এতক্ষণও ধোঁয়াশার মধ্যেই ছিলাম যে তারা কৃষিকে এগিয়ে রাখছে নাকি শিল্পকে এগিয়ে রাখছে। যা হোক, সে কথা পরে। স্যার, আমরা আপনাকে বলেছি যে ফসল আপনি বেশি উৎপাদন করতেছেন, তারা বলার চেষ্টা করছে, অর্থাৎ আমরা আপনাকে বলছি যেই জমিতে আপনি ফসল 10 বছর আগের থেকে এখন বেশি উৎপাদন করছেন, এই জমিটা যখন আপনি শিল্প কারখানার জন্য কাজ করে নেবেন, আলটিমেটলি আপনার দেশের ক্ষতিই হবে, কারণ ওই যে আপনার দক্ষ শ্রমিক নেই। আমরা আপনাকে বলার চেষ্টা করেছি শিল্পায়ন ছাড়া আপনি কৃষিকে কিভাবে এগোনো সম্ভব। স্যার, তারা প্রশ্ন করেছে, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে সেই প্রশ্নের উত্তর দিয়েছি। এই বিতর্কে পুরো দুইটা পৃথিবীকে আপনি যদি কম্পারিজনের মধ্যে ফেলে দেন, স্যার আমরা আপনাকে পুরো বিতর্কে একটি কাঠামো দেখিয়েছি, বিরোধী দল থেকে কোনো কাঠামো দেখাননি। ইভেন তারা এটিও বলেননি যে আলটিমেটলি শিল্প বলতে তারা কোন শিল্পকে বোঝাচ্ছে, কিংবা এই কৃষিকে ওই শিল্প আদৌ হুমকির মুখে ফেলছে নাকি ফেলছে না। বিতর্কটি ঢাকা কলেজ জিতে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ খসরুকে। তিনি তার যুক্তি খণ্ডন পর্বে অসাধারণ বক্তব্য দিয়েছেন। তিনি বিভিন্ন ধরনের প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বিরোধী দলীয় নেতা
উপনেতা এবং সাংসদ বরাবর, এবং তার দলীয় স্ট্যান্ড পয়েন্ট তিনি আবারও পরিষ্কার করলেন। তো বলাই বাহুল্য আজকের এই বিতর্ক প্রতিযোগিতাটি অসাধারণভাবে চলেছে, এবং দুই পক্ষের তিনজন বিতর্কিকই তাদের বক্তব্য অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন। খুব সহজে বলাই যায় আজকে আমাদের মাঝে যে দুইজন বিচারক মণ্ডলী উপস্থিত আছেন তারা স্নায়ু চাপে পড়বে যে আজকের এই বিতর্কে আসলে কোন দল জয়ী হবেন এবং কোন দল একটু পিছিয়ে থাকবেন।